আমি সঞ্জয় কর্মকার সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এখনকার প্রতিবেদন, মুকুল রায় বিদায় লইল, ঘাস ফুল ঝরিয়া পড়িল। মুকুল রায়ের কথা বলছি। হ্যাঁ, সেই মুকুল রায়, যে মুকুল রায় ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, যে মুকুল রায় ছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, যে মুকুল রায় ছিলেন তৃণমূলের প্রতিষ্ঠাতা সদস্য, যিনি ছিলেন তৃণমূলের জন্মলগ্ন থেকে এক বিশেষ সদস্য। সেই মুকুল রায়ের কথাই একটু মনে করলাম এবং তারই কথা আলোচনা করছি। কাকতালীয় কিনা জানি না, এবছর 23শে ফেব্রুয়ারি অর্থাৎ 2026 সালের 23শে ফেব্রুয়ারি মুকুল রায় পরলোক গমন করেন, ইহলোক ত্যাগ করেন। আর তার অব্যবহিত 2 মাস পরেই তৃণমূল ক্ষমতাচ্যুত হয়, বিধানসভায় পর্যদুস্ত হয়, নির্বাচনে গেরুয়া ঝড়ে উড়ে যায়, 80তে আটকে যায়। মুকুল রায় ছিলেন একজন দক্ষ সংগঠক, এ নিয়ে কোনো সন্দেহ নেই। বাংলার রাজনীতিতে তিনি ছিলেন চাণক্য, এটা অনেকেই বলে থাকেন। কিন্তু 2015 সালে তিনি ধীরে ধীরে মমতার থেকে দূরে সরে যান, অর্থাৎ মমতাও তার সঙ্গে দূরত্ব বাড়াতে থাকেন। অগত্যা মুকুল রায় বিজেপিতে যোগদান করেন। মুকুল রায় বিজেপিতে যোগদান করেই যে কথাটি প্রথম বলেছিলেন যে পশ্চিমবঙ্গে পুলিশ রাজ চলছে, পশ্চিমবঙ্গে পুলিশ রাজ চলছে, এটা একটা ভয়াবহ দিক, এ একটা ভয়ঙ্কর দিক, এই পুলিশ রাজের অবসান চাই। মুকুল রায় যে কত বড় দূরদৃষ্টি সম্পন্ন রাজনৈতিক নেতা ছিলেন তার এ কথা থেকেই বোঝা যায়। এবং পরবর্তী সময় পুলিশের কি ভূমিকা সারা বাংলার মানুষ দেখেছে। এরপর তিনি সাংবাদিক সম্মেলন করে বিশ্ববঙ্গ লোগো নিয়ে একটা বিতর্ক চলছে বা আছে, সেটা তিনি সর্বসমক্ষে আনেন। বিশ্ববঙ্গ লোগো যা এই মুহূর্তে বাতিল হয়েছে এবং বিশ্ববঙ্গ লোগো সহ বিভিন্ন মূর্তি ভেঙে ফেলা হয়েছে। কিন্তু মুকুল রায় সেই সময় বিজেপিতে যোগদান করেই তিনি এই বিশ্ববঙ্গ সম্মেলন বা বিশ্ববঙ্গ লোগো নিয়ে তোপ দেখেছিলেন বা তিনি তার কথা বলেছিলেন। 2019 সালে বিজেপি যে একটা অভাবনীয় বা অভূতপূর্ব সাফল্য পায় লোকসভা ভোটে, তাতে মুকুল রায়ের যথেষ্ট গুরুত্বপূর্ণ অবদান এবং ভূমিকা ছিল। মুকুল রায় ছিলেন অত্যন্ত একজন দক্ষ সংগঠক, যার সঙ্গে সমস্ত দলের নেতাদের একটা ব্যক্তিগত সম্পর্ক থাকলেও দলীয় নেতাদের সঙ্গে ছিল তার নিবিড় জনসংযোগ, সংখ্যালঘুদের সঙ্গে ছিল তার নিবিড় জনসংযোগ এবং সুসম্পর্ক। হাতের তালুর মতো তিনি এই পশ্চিমবঙ্গের সমস্ত জেলা বা দলীয় দপ্তরের নেতাকে তিনি চিনতেন, তাদের সঙ্গে যোগাযোগ রাখতেন নিরন্তর। তিনি অত্যন্ত আস্তে কথা বলতেন, ধীরে কথা বলতেন এবং একটা ডেসিবেলে তিনি কথা বলতেন। সহসা তিনি উত্তেজিত হতেন না, উত্তেজিত হয়ে উত্তর দিতেন না। কিন্তু এই বিজেপিতে থাকাকালীনই তিনি বলেছিলেন যে 21-এর বিধানসভায় যদি জয়যুক্ত না হতে পারি তাহলে আমাদের মতো নেতাদের রাজনীতি করা খুব কঠিন এবং দুরূহ হয়ে পড়বে, হয়তো অসম্ভব হয়ে পড়বে। কেন এ কথা বলেছিলেন জানি না, তবে মুকুল রায়ের সঙ্গে তৃণমূলের দূরত্ব বাড়তে থাকে অভিষেক ব্যানার্জির ডায়মন্ড হারবারের সাংসদ হওয়ার পর থেকেই। এই ডায়মন্ড হারবারের সাংসদ ছিলেন
সোমেন মিত্র। কান পাতলে শোনা যায় যে এই সোমেন মিত্রকে নাকি সরিয়ে দেওয়াই হয় এবং তিনি নিমরাজি হয়েই তৃণমূল পরিত্যাগ করেন এবং ডায়মন্ড হারবার ছেড়ে দিয়ে কংগ্রেসে তিনি যোগদান করেন সেই সময়। ফলে কিছুটা দুয়ে দুয়ে চার যে হয় সেটা বোঝা যায়। সেই সময় শুভেন্দু অধিকারীর সময় যুব তৃণমূল সৃষ্টি হয়। মুকুল রায় এর পরবর্তী সময় তিনি বিজেপিতে থাকাকালীন কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে জয়ী হন এবং জয়ী হয়ে তিনি বিধানসভায় শপথ নেন। তবে তিনি তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক ছিলেন, সেকেন্ড ইন কমান্ড ছিলেন, কিন্তু পরবর্তীতে অন্য মানুষ সেকেন্ড ইন কমান্ড হয়। কেন মুকুল রায় সরে গেছিলেন তা আজ মনে হয় কিছুটা বোঝা যায়। এবং তিনি যে সময় সর্বভারতীয় সম্পাদক ছিলেন তৃণমূলের, সেই সময় তৃণমূল দলটি সর্বভারতীয় দল হিসেবেই বিবেচিত হতো। এখন দলটি বাংলার একটি আঞ্চলিক রাজনৈতিক দল হিসেবেই গণ্য হয়। পার্থক্যটা বেশ বোঝাই যায়। যাই হোক, তৃণমূলের থেকে বিদায় নিয়ে তিনি যখন বিজেপির নবনির্বাচিত বিধায়ক হয়ে বিধানসভায় শপথ নেন, তারপরেই তার সঙ্গে তৃণমূলের এক গুরুত্বপূর্ণ নেতা তার সঙ্গে কিছু কথা বলেন। সেই কথোপকথন কি জানা যায়নি, জানি না, কিন্তু বিধানসভায় তিনি তৃণমূলের নেতার সঙ্গে কথা বলার পরই আর কালক্ষেপ না করে তিনি তৃণমূলে যোগদান করেন জুন মাসে, 21 সালের জুন মাসে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা নিয়ে উত্তরীয় পরে তিনি তৃণমূলে যোগ দেন। এত তাড়াতাড়ি তিনি তৃণমূলে যোগ দিলেন, এটা নিয়ে একটা প্রশ্ন ছিলই। যদিও সাংবাদিকরা বলেছে ঘরের ছেলে ঘরে ফিরল, তৃণমূলের নেতারা বলল ঘরের ছেলে ঘরে ফিরল, কিন্তু প্রশ্ন একটা ছিল, মুকুল রায়কে কি হুমকি দেওয়া হয়েছিল? মুকুল রায়কে কি কোনোভাবে থ্রেট করা হয়েছিল, যার জন্য তিনি কালক্ষেপ না করে তৃণমূলে যোগদান করলেন? সেই সময় তৃণমূল একেবারে ক্ষমতার মধ্য গগনে এবং সেই সময় থ্রেট কালচারও চালু হয়ে গেছে বেশ ভালোভাবে কোনো এক নেতার বদান্যতায়। যাই হোক, মুকুল রায় এরপরেই অপ্রকৃতস্থ হয়ে পড়েন, অসংলগ্ন কথা বলতে শুরু করেন। মুকুল রায় আর সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারছিলেন না, যদিও তার ইচ্ছা ছিল 16 আনা। তিনি মাঝে মাঝে দু একবার বাইরে বেরিয়েছেন, রাজনীতিতে অংশগ্রহণ করার চেষ্টা করেছেন, কিন্তু তার কথার কোনো ধারাবাহিকতা ছিল না। তিনি অসংলগ্ন কথা বলতেন, অস্বাভাবিক কথা বলতেন, সব কিছু গুলিয়ে ফেলতেন। খুব দ্রুত তার শারীরিক যে স্বাভাবিকতা সেটা নষ্ট হয় এবং তিনি এই বছর 2026-এর 23শে ফেব্রুয়ারি মারা যান। তার মৃত্যুতে সেভাবে তৃণমূলের কোনো ছোট বড় নেতার আক্ষেপ শুনিনি, কোনো শোক সন্তাপের কথা শুনিনি বা কোনো শোক সভারও আয়োজন হয়েছে বলে আমার মনে হয় না। যাই হোক, সেটা আমি ঠিক জানি না, কিন্তু এটা কাকতালীয় কিনা জানি না যে মুকুল রায় মারা গেল এই বছরই তৃণমূলের পতন ঘটল, ক্ষমতাচ্যুত হলো এবং ঘাসফুল ঝরে পড়ল, মাটিতে গড়াগড়ি খেল। অদ্ভুত জবনিকা, অদ্ভুত সমাপতন। যে মুকুল রায় এই তৃণমূলকে প্রতিষ্ঠা করেছিলেন, তার জন্মলগ্ন থেকে সঙ্গে ছিলেন, যে মুকুল রায় এই তৃণমূলেরই সেকেন্ড ইন কমান্ড ছিলেন, সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন, তারই মৃত্যুর পর তৃণমূল তার ক্ষমতার অলিন্দ থেকে, কক্ষপথ থেকে
সরে গেল বা মানুষ তাকে সরিয়ে দিল। এই কথাটা আমার খুব প্রাসঙ্গিক বলে মনে হয়েছে। সেই প্রাসঙ্গিক কথাটা আপনাদের সঙ্গে আলোচনা করব বলেই এই প্রতিবেদন আজ করলাম, এই আলোচনা করলাম। মুকুল রায় নিশ্চয়ই আজ উপর থেকে দেখছেন যে তার হাতে গড়া পার্টি, জন্মলগ্ন থেকে যে পার্টির সদস্য ছিলেন সেই পার্টি আজ ক্ষমতাচ্যুত। তিনি একবার বলেছিলেন যে 21-এর বিধানসভায় যদি বিজেপি ক্ষমতায় না আসে তাহলে মুকুল রায়ের মতো নেতাদের রাজনীতি করা খুব কঠিন হবে, খুব দুরূহ হবে এবং অসম্ভব হয়ে পড়বে। সেই আপ্তবাক্যটা তার মনের মধ্যে মনে হয় বারবার ঘুরে ফিরে মনে পড়ছিল এবং তার রাজনৈতিক জীবন শেষ হয়ে যাওয়ার পিছনে তৃণমূলের যে অবদান কিছুটা আছে এই নিয়ে কোনো সন্দেহ নেই। এখনকার মতো এই প্রতিবেদন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। নমস্কার।